একটা ড্রেনেজের মতো করা, যেখানে প্রস্রাব পায়খানা করবে একটা ছোট্ট কলের লাইন ছিল। সে দিন এবং রাত্রের পার্থক্য বোঝে না, কারণ সেখানে আলো প্রবেশের কোনো সুযোগ নাই। 5ই আগস্টের পর এরা কিছু যন্ত্রপাতি সরিয়ে রেখেছিল, তার ভিতরে ইলেকট্রিক চেয়ার আমরা উদ্ধার করেছি, এবং ওই চেয়ার আমি নিজে বসে দেখেছি। আসলে এটা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মানুষজনকে ধরে দীর্ঘদিন আটকিয়ে রাখতো, এবং আমাদের মিডিয়াতে যখন তাদেরকে হাজির করত, দেখা যেত অনেকের চুল বড়, দাড়ি বড়, এদের পেট কেটে ফেলা হতো। প্রথম হচ্ছে এদেরকে ইঞ্জেকশন পুশ করে এদেরকে নিস্তেজ করে ফেলা হতো, তারপর পলিথিনের ব্যাগ দিয়ে। আমরা কমিশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাই, ঘটনা অনুসন্ধানে যাই। আমরা এ পর্যন্ত সম্ভবত 12টি জায়গায় গিয়েছি। তার মধ্যে 9টি জায়গায় আমরা গোপন যে সেল এগুলো দেখেছি। বিশেষ করে যেগুলি জনগণ জানে না যে ওখানে সেল আছে, সেটা প্রকাশ্য হোক আর গোপন হোক। তো আমরা যে ভয়াবহ চিত্র সেলগুলোতে দেখেছি, আমি সেটার একটা বর্ণনা দিতে পারি। অধিকাংশ ক্ষেত্রে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের যে ব্যাটালিয়ন গুলি আছে বা সিপিসি যেগুলি আছে, সেখানে পরিদর্শনের যে এমন ভয়াবহ অভিজ্ঞতা আমাদের হয়েছে যে একটি সেল 3.5 ফিট বা 3.25 ফিট পাশে, আর লম্বায় 4.5-4.5 ফিট, এর উপরে কোন সেল আমরা মানে ওই গোপন সেলগুলি এরকমই ছিল। এবং তার একটি অংশে, অর্থাৎ একটি মানে অংশে আমরা দেখেছি একটি পাশে, সেটা হচ্ছে আপনার একটা ড্রেনেজের মতো করা, যেখানে প্রস্রাব পায়খানা করবে একটা ছোট্ট কলের লাইন ছিল। এটি যেমন দেখেছি, আবার দেখেছি মানুষের আকৃতি, অর্থাৎ একটা মানুষ দীর্ঘদিন ওখানে যদি থাকে, সে দিন এবং রাত্রের পার্থক্য বোঝে না, কারণ সেখানে আলো প্রবেশের কোনো সুযোগ নাই। সামান্য পরিমাণ বাতাস ওখানে প্রবাহিত হয়, এবং স্যাঁতস্যাঁতে পোকামাকড় দিয়ে ভরা এরকম এক একটা সেল। এবং সেখানে আমরা দেখেছি যে মানুষ রাত দিনের পার্থক্য না বুঝতে পেরে, যারা ছাড়া পেয়েছেন তাদের বক্তব্যে যেটা আমরা পেয়েছি সেটি হচ্ছে, তারা একটা দিন কাউন্ট করত, যখন তারা খাবারে যখন রুটি বা খিচুড়ি পেত, তখন তারা বুঝতো যে আমরা সকালের খাবার খাচ্ছি, এবং তখন সে একটি দাগ দিত ওয়ালে। সেটা নখ দিয়ে হতে পারে, সেটা ইটের টুকরা দিয়ে হতে পারে, বা সেটা যে খাবার বাটিটা দিচ্ছে সেটা দিয়ে হতে পারে। এইভাবে তারা দাগ দিয়ে রেখেছে, এক এক দিনে এক একটা। এইভাবে আমরা দুটো ঘটনা খুব স্পষ্ট পেয়েছি, 182 দিন, আর একটা সম্ভবত 200 কত দিন। আর 2-3টা টেলিফোন নাম্বার পূর্ণাঙ্গ রূপে পাইনি, ইতিমধ্যে সেগুলো মানে নষ্ট হয়েছে বা মুছে গেছে। তো এরকম 2-3টা টেলিফোন নাম্বার আংশিক আমরা পেয়েছি। আমরা চেষ্টা করছি ওটাকে উদ্ধার করার, অনুমান নির্ভর হলেও। এরপর আমরা দেখেছি মানুষ ওখানে কাকুতি মিনতি করেছে, তার একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, সেভাবেই কিছু কথা বহিঃপ্রকাশ আমরা দেখেছি। ওয়ালের ভিতরে তারা লিখেছে, কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, কেউ লিখেছে আই লাভ মাই কান্ট্রি, কেউ লিখেছে মুক্তি অনিবার্য, কেউ সূরা, কেউ কলেমা লিখেছে, কেউ মসজিদের মিনার রেখেছে, কেউ মানুষের অবয়ব আঁকার চেষ্টা করেছে। এই জিনিসগুলো আমরা দেখেছি, এবং এই জিনিসগুলো দেখার পরে প্রথমত হচ্ছে যে একটি 4.5 ফিট মানে 4.25 ফিট জায়গা, এবং 36 ইঞ্চি বা তার চেয়ে 2-1 ইঞ্চি বেশি পাশে এর, এবং মাথার থেকে আপনার মানে এক পাশে ড্রেনেজ ব্যবস্থা। এই জায়গায় মানুষ কিভাবে সময় কাটিয়েছে এটা চিন্তাই করা যায় না। এই এই সেলগুলি কিন্তু এক একটা নির্যাতনের যন্ত্র। আমরা র্যাবের গোডাউনে, CPC-3 র্যাব 2 গোডাউনে যে আমরা দেখলাম পরিত্যক্ত অবস্থায়, অর্থাৎ এই
5ই আগস্টের পর এরা কিছু যন্ত্রপাতি সরিয়ে রেখেছিল, তার ভিতরে ইলেকট্রিক চেয়ার আমরা উদ্ধার করেছি, এবং ওই চেয়ার আমি নিজে বসে দেখেছি। আসলে এটা কোনোভাবেই একটি মানুষ এই ঘূর্ণীয়মান চেয়ারের ভিতরে মানে মিনিট 1-1.5 মিনিট টিকবে কিনা বা 2 মিনিট টিকবে কিনা সন্দেহ আছে। তারপরে আমরা দেখেছি যে ইলেকট্রিক টর্চারের জন্য বিদ্যুৎ ব্যবহার করা এবং মানুষকে ঝুলিয়ে পিটানোর জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করা ইন্টারোগেশন সেলে, আমরা সেগুলোর আংশিক নিদর্শন পেয়েছি। এবং ভয়াবহ হচ্ছে র্যাব 11 যেটা নারায়ণগঞ্জে, সেখানে যে আমরা দেখলাম যে টর্চার সেলের ভিতরেই একটি দরজা আছে, যে দরজাটি ঢেকে রাখা হয়েছিল। আমরা যে পেয়েছি একটা পুরানা আপনার ম্যাপ, পুরানা একটা ম্যাপ ছিল, যে ম্যাপের লেখার টেখা উঠে গেছে, ওরকম একটি যে বড় ম্যাপের দিয়ে একটা গুহার মতো জায়গা আছে, ওটাকে ঢেকে রাখা হচ্ছে। আমরা ওই ম্যাপটা টেনে দেখি, যারে ওটা তো একটা গুহার মতো জায়গা, এবং নিচের দিকে ওইটা একটা টয়লেট আছে, এবং তারপর কি আছে ওটা আসলে আমরা দেখতে পারি। এবং এইখানে আমাদের কাছে আগে যে মানে যে সমস্ত ভিকটিম বেরিয়ে এসছেন অথবা যারা কারাগারের মধ্য দিয়ে জামিনে আছেন বা কারাগারে এখনো আছেন, তাদের কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেই তথ্যের সাথে নির্যাতনের সমস্ত ব্যবস্থা মিল আমরা পেয়েছি। তারপরে আমরা প্রত্যক্ষদর্শী এবং কোন কোন ক্ষেত্রে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনাগুলির সাথে জড়িত এমন ব্যক্তিদের সাথেও আমাদের কথা বলার সুযোগ হয়েছে বা কথা বলেছি। তারা মোটামুটি একটি জায়গা খুব স্পষ্ট করে বলেছেন, সেটা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মানুষজনকে ধরে দীর্ঘদিন আটকিয়ে রাখতো, এবং আমাদের মিডিয়াতে যখন তাদেরকে হাজির করতো, দেখা যেত অনেকের চুল বড়, দাড়ি বড়, নখ বড়, এলোমেলো চেহারা, তারপরে আপনার কাপড় চোপড় মলিন, কিন্তু আমরা একটিবারও আমাদের মিডিয়ার তরফ থেকে এই জিনিসটাকে প্রশ্ন করা হয়নি। দুঃখজনক। ওই ভিকটিমরা বলেছে যে আমাদের এই অবস্থায় মিডিয়াতে হাজির করা হয়েছে এবং আমাদের কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি, এবং মিডিয়াও এটা প্রচার করেছে, কিন্তু তারা বন্দীদের কাছে কিছু জিজ্ঞেস করেনি। তার মানেই হচ্ছে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পদ্ধতিতে এই সাংবাদিকদেরকে সামনে উপস্থাপন করেছে, সেখানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, সাংবাদিকদের স্বাধীন কোনো অবস্থা ছিল না। এবং এটিকে প্রচারে কোন কোন সাংবাদিকের অনেক বেশি উৎসাহ ছিল, অর্থাৎ প্রকারান্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া বয়ানটিকেই সমাজে স্টাবলিশ করার চেষ্টা করেছিল। জনাব নূর খান, ধন্যবাদ। খুব সুন্দরভাবেই আপনি বলছিলেন যে আমরা আপনার বিবরণে আমরা জানতে পেলাম যে আসলে আয়নাঘরের সেই বিবরণগুলো আপনি 12টি জায়গার ভিতরে 9টি জায়গার বলেছেন। যদি একটু স্পেসিফিকভাবে না হলেও যদি এটি কতটি কোন জেলায় যদি বা কোন শহরে, যদি এরকম ছোট্ট পরিসংখ্যান আপনার কাছ থেকে পাই। ঢাকা শহরে আমরা 7টি পেয়েছি, 7টি, একটি পেয়েছি নারায়ণগঞ্জে 8, আর এদিকে পেয়েছি আমরা বগুড়ায় পেয়েছি, আর এদিকে ঢাকায় পেয়েছি, ঢাকায় ডিবির ভিতরও পেয়েছি, এবং ডিবির ভিতর বলতে সিটিটিসি। এবং এগুলো আসলে সাধারণের কোনো প্রবেশাধিকার, সাধারণ বা আইনজীবী বা সাংবাদিকদের কোনো প্রবেশাধিকার এখানে ছিল না। এবং একটি জায়গায় তো আমরা ভয়াবহ একটা দৃশ্য পেলাম, এটা র্যাব 1-এ নিচতলার মানে দোতলায় আমরা প্রকাশ্য সেলগুলো পেয়েছি, যেটা ওনারা আমাদেরকে দেখিয়েছেন, কিন্তু নিচতলায় আমরা সব জায়গা খুঁজতে খুঁজতে নিচতলায় একটা রুমে এসে দেখলাম রেশন ঘর বা রেশন শপ লেখা। তো ওইটির চাবি আনতে বলা হলো যে আপনারা এটা খোলেন। তো দেখা গেল চাবি পায় না, আমরা দাঁড়িয়ে রইলাম। তারপর এক পর্যায়ে চাবি নিয়ে আসা হলো। চাবি খুলে যে ভয়াবহ অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেখানে প্রায় 12টির মতো সেল, সম্ভবত আমি যদি সংখ্যা ভুল না করে থাকি, 12টির মতো ক্ষুদ্র ক্ষুদ্র সেল ওখানে প্রথম আমরা দেখলাম।
এবং সেখানেও ওই যে রাত আর দিনের পার্থক্য করাটা ছিল অনেক কঠিন ব্যাপার। এবং সেখানে ফ্যানের দূরের থেকে ফ্যান, বড় বড় ফ্যান দিয়ে কখনো কখনো বাতাস প্রবাহিত করা হতো, এবং ওই দরজার নিচে দিয়ে কখনো কখনো খাবার দেয়া হতো। এটাও 3 বেলা নিয়মিত বলা যাবে। আর বন্দীদেরকে জিজ্ঞাসাবাদের নামে পাশে একটি কক্ষে নেওয়া হতো, এবং সেই কক্ষে ইলেকট্রিক চেয়ার বলেন, তারপর বিদ্যুৎ, মানে শরীরে বিদ্যুৎ দেওয়ার জন্য যে যন্ত্র সেটা বলেন, তারপরে উপরে ঝুলিয়ে রাখার জন্য সিলিং এর সাথে ঝুলিয়ে রাখার ব্যবস্থা, এর চিহ্নগুলি আমরা পেয়েছি। আমরা আমাদের ধারণা বা বিশ্বাস 5 তারিখের সাথে সাথে এই জায়গাগুলোতে পরিবর্তন সাধিত করা হয়েছে, অর্থাৎ অনেক জিনিস সরিয়ে ফেলা হয়েছে। তারপরে যে নমুনাগুলো আছে, এই নমুনাগুলো খুব স্পষ্ট যে এখানে কি ধরনের যন্ত্র ব্যবহার করা হয়েছে। আমরা যখনই আমরা র‍্যাব 2 CPC 3 যেটা আগারগাঁয়ে, সেইটার বর্ণনা হচ্ছে সবচেয়ে ভয়াবহ ছিল। এটার সাথে এই জায়গাটিতে আগে র‍্যাব 2 ব্যাটালিয়ন অফিস ছিল, এবং এইখানে যে ছোট্ট ছোট্ট মানে এটাকে কি বলবো সেল, এটি হচ্ছে আমাদের এ পর্যন্ত দেখা সবচেয়ে ভয়াবহ নিদর্শন। আর ওই যে প্রত্যক্ষদর্শীর বয়ান যেটা পেয়েছি বা যারা অংশ নিয়েছে, সেই জায়গা খুব স্পষ্ট যে এখানে দীর্ঘদিন রেখে তারপর অনেককে ছেড়ে দেওয়া হতো, অনেককে কারাগারে পাঠানো হতো, আবার অনেককে এখান থেকে নিয়ে হত্যা করা হতো। এটা কিসের ভিত্তিতে তারা এই সিলেকশনটা করতো, আমরা এখন পর্যন্ত এই জায়গাটি স্পষ্ট হতে পারিনি। তারপরে যেটা করা হতো, এদের পেট কেটে ফেলা হতো। প্রথম হচ্ছে এদেরকে ইঞ্জেকশন পুশ করে এদেরকে নিস্তেজ করে ফেলা হতো, তারপর পলিথিনের ব্যাগ দিয়ে দম বন্ধ করা হতো, তারপর তাদের পেট কেটে পোস্তলা এলাকায় তাদের একটা নৌকা ছিল যেটা সুন্দরবন থেকে নিয়ে আসা হয়েছিল দস্যুর কাছ থেকে, সেই নৌকায় নিয়ে তারা গভীর নদীতে অর্থাৎ মুন্সিগঞ্জের দিকে যেত, এবং সেই সময় তাদের পাহারা দেবার জন্য স্পিড বোটে এবং এই নৌকায় র্যাবের প্রচুর লোক সদস্য থাকতো, এবং কোনো জলযান যাতে তাদের কাছে কাছে আসতে না পারে সেই চেষ্টাটা তারা অব্যাহত রেখে কোনো এক জায়গায় নিয়ে এই লাশগুলি ফেলে দিত। এটি একটা ব্যবস্থা। এরকম আরো কিছু ব্যবস্থা আছে নদীতে ফেলার। আরেকটি ব্যবস্থা হচ্ছে গাজীপুর এবং টাঙ্গাইলের মাঝখানে রেলপথে রেল গাড়ি আসার আগে ওদের কাছে শিডিউল থাকতো, মেনটেন করে তারা রেল লাইনে লাশ হত্যা করে লাশ ফেলে আসতো, যাতে রেলগাড়ি চলে ওই লাশের উপর দিয়ে চলে গেলে এই লাশগুলো যাতে কেউ চিহ্নিত করতে না পারে। তারপর কোনো কোনো ক্ষেত্রে সড়ক পথেও তারা মানে বিভিন্ন অ্যাক্সিডেন্টের, দুর্ঘটনার নাটক করত। এদের গাড়ি থেকে চলন্ত ট্রাক বা বাসের সামনে এদেরকে ফেলে দেওয়া হতো এবং সেভাবে হত্যা। আপনার যে বিবরণ আসছে তাতে আমরা দেখছি যে পুরোটাই আসলে কি যে কটে পেয়েছেন যদি ফাইন্ড আউট করা যায়, এই নটির কি আসলে শুধুমাত্র র্যাবের ইয়েগুলোতে পেয়েছেন, না কি কোনো একটি বিশেষ বাহিনী, যেটি আমরা 5ই আগস্ট পরবর্তীতে জানতে পেরেছিলাম যে ক্যান্টনমেন্ট বা অন্য কোনোখানে এরকম কোনো গোপন আয়নাঘরের সন্ধান বলছিল, আপনি কি এরকম কি কোনো সন্ধান পেয়েছিলেন? আমরা প্রথমেই পেয়েছিলাম আপনার জেআইসি, যেটাকে বলে জয়েন্ট ইন্টারোগেশন সেল, এবং কোড অ্যান্ড কোড আয়নাঘর। সেখানে আমরা এই ধরনের সেলের অস্তিত্ব পেয়েছি, যেটি ইতিমধ্যে রিনোভেশনের কাজ আমরা যাবার আগেই সম্পন্ন করেছে, ফলে ওখানে অনেক কিছুই মুছে মানে রং করে মুছে ফেলা হয়েছে, অথবা আমরা ঠিক আগে যে জেআইসির যে অবয়ব ছিল সেটা পাইনি। তবে আমরা তারপরে যেটা পেয়েছি সেটি মোটামুটি চিহ্নিত করা গেছে যে এটি আয়নাঘর। আর এর বাইরে আমরা বগুড়ায় পুলিশের যেটা পেয়েছি, বগুড়া পুলিশ লাইনে যে রিজার্ভ অফিস আছে দোতলায়, সেটাকে কারাগারের মতো রূপান্তর করা হয়েছে, যেটি কোনোভাবে সম্ভব ছিল না। ওইটিও আসলে গোপন সেল ছিল এবং ওখানেও নির্যাতন হতো। তারপর বিশেষ বিশেষ বন্দীকে বগুড়া ওই পুলিশ লাইনের ভিতরে একটা ট্রেনিং সেন্টার ছিল,
পুলিশদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। সেটা দোতলা একটা বিল্ডিং, যেখানে আসলে কম্পিউটার বা ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হতো। সেটাকেও তারা গোপন সেল হিসাবে ব্যবহার করেছে, এবং ওখানেও নির্যাতন নিপীড়নের অভিযোগ আমরা ভিকটিমদের কাছে পেয়েছি। এবং আরো বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওটাকে যে এসপি সাহেব যেভাবে ব্যবহার করতেন, তৎকালীন এসপি, ওখানে দায়িত্বে যিনি ছিলেন তিনি ওখানে ট্রেনিং পরিচালনা করতে পারতেন না। তাকে ট্রেনিং কর্মসূচি পালন করতে হতো তাদের মানে পুলিশ লাইন স্কুলে। এক পর্যায়ে তিনি পুলিশ হেডকোয়ার্টারে চিঠি দিয়ে বিষয়টা অবহিত করেন। আমরা সেই চিঠির সূত্র ধরে নিশ্চিত হতে পেরেছি যে এই জায়গাটিতে গোপন বন্দিশালা, কারণ এখানে আইনত বন্দি রাখার সুযোগই নেই। তারপর তো টর্চার কেন্দ্র বানিয়েছে, জেলের আদলে রিজার্ভ অফিসের দোতলার একটি অংশকে মানে ওইভাবে প্রস্তুত করা হয়েছে, যার নজির আমরা পেয়েছি। জনাব নূর খান অনেক সুন্দরভাবে, এবং সেখানে সারা দেশের থেকে জঙ্গি নামে যাদেরকে আটক করা হতো তাদের একটা অংশ ওইখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো, এবং তাদের কারো কারো পরিণতি হয়তো মৃত্যুর দিকে গিয়েছে। আমরা খুব